দেখো প্রথমে একটা এমসিকিউ আছে যে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? ঠিক আছে, তার মানে এই 10% কি পার্সেন্ট দেওয়া থাকলে এটা বোঝা যাবে আর এর মান, এটা হলো কি আর। আমরা বের করতে সরল মুনাফা, মুনাফার সূত্র কি? আই সমান কি সূত্র হলো PRN। পি কি আসল, আসল কত দেওয়া আছে 1200 টাকার, টাকার কথা থাকলে বুঝবা যে এটা আসল। আর কত 10%, 10%। এন কত 4 বছর, এন এর মান 4। পরে 1200 ইন্টু পার্সেন্ট তোলার নিয়ম কি 100 দিয়া কি ভাগ, পার্সেন্টের পরিবর্তে নিচে 100 আর নিচে কত আছে 4। এটা যদি হিসাব করো, গুণ করো, সবকিছু গুণ করলে মান আসবে কত 480। ওকে, মান আসবে 480। মানে এইটা হলো উপরের 12 নিচে মনে মনে 1 আছে, 4 নিচে মনে আছে, মানে উপরের গুলা খালি গুণ করবা, উপরের গুলোর সংখ্যার সাথে যেমন 1200 লগে 10 আর 4 গুণ করে যা হবো তার নিচে কত আছে 100, 100 দা ভাগ করবে দেখবা 480। এটা উত্তর। পরে 2 নাম্বার বলছে বার্ষিক 10% মুনাফায়, তার মানে মুনাফার হার 10%, 8000 টাকার, তার মানে এটা আসল 3 বছরের, এটা এনের মান। চক্রবৃদ্ধি মূলধন করো, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র যে দেখাইলাম, জাস্ট এটা প্রয়োগ করবা। কি দেওয়া আছে সবকিছু লিখবা। এটা মুনাফার কি দেওয়া আছে 10% কি, এটা হলো মুনাফার কি হার। দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে, আর কি দিয়ে প্রকাশ করা হয় আর দিয়ে, তাহলে আর সমান লিখবা এই 10%, পার্সেন্ট উঠাই দেওয়ার নিয়ম জানোই তো, 100 দিয়ে ভাগ, তাহলে পার্সেন্টের পরিবর্তে 100 উঠে গেল। আর কি দেওয়া আছে বলছে 8000 টাকা, তার মানে এটা হলো আসল, টাকা। আর কি দেওয়া আছে 3 বছরের, এটা হলো সময়, 3 বছর। বের করতে বলছে কি, বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, ওই সূত্রটা এখানে লিখবো তাই হয়ে যাবে। আমরা জানি চক্রবৃদ্ধি, এটা ক দিয়ে প্রকাশ করা যায় চক্রবৃদ্ধি, বইয়ের মধ্যে যেভাবে প্রকাশ করলো, চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে। চক্রবৃদ্ধি মূলধন কি দিয়ে প্রকাশ করা হয়, সি দিয়া। সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কি এন, এটা হলো সূত্র। তাহলে দেখো পি এর জায়গায় পি এর মান বসাও 8000, তারপরে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট 1 এর জায়গায় 1 প্লাস আছে প্লাস, আর এর জায়গায় আর এর মান 10/100, 10/100 ব্র্যাকেট এন, এন এর জায়গায় এন এর মান কত, এন সমান 3 আছে, তাহলে এন সমান 3 লিখলাম। এখন যদি হিসাব করো তাহলে তোমার এন এর মান, চক্রবৃদ্ধি কি বের করতেছো দেখো, এন এর মান দেখো এই যে 10 কে 100 দিয়ে ভাগ করবা, আগে আমরা হিসাব করছি এইভাবে রাখো যে 8 0 0 0 ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে 1 যোগ 10 কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.1, মানে 0.1, ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের উপর 3 আছে 3। পরবর্তীতে কি করবা 8000 লিখবা, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিবা, একের সাথে 0.1 যোগ করলে তোমার হয় হইল 1.1, ক্যালকুলেটরে যোগ করবে এগুলা। আর ব্র্যাকেট আছে কত 3, এই এটার উপরে 3 পাওয়ার 3, তাহলে এইটা ব্র্যাকেট 8000 লিখবা, লিখলাম। এই ব্র্যাকেট মানে কি গুণ বোঝায়, গুণ দিলাম 1.1 এর পাওয়ার 3 এর মানে 1.1 পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ করতে হবে। পাওয়ার এনে 3 এর মানে 1.1 গুণ 1.1 গুণ 1.1, তার মানে 1.1 গুণ করতে হবে 3 বার, 3টা 1.1 গুণ করতে হবে।
3টা 1.1 গুণ করতে হবে, মানে ধরো 2 এর পাওয়ার যদি ধরো এখানে ধরো 4, এর মানে 2 গুণ করতে হবে 4টে, তাহলে সে মান চলে আসবে। তার মানে 2 আর 2 গুণ করলে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 2 এর পাওয়ার 4 মানে 16। ঠিক একইভাবে 1.1 এর উপর 3 মানে 1.1 গুণ করতে হবে কয়টা? 3টা 1.1, এইভাবে গুণ করতে হবে। তারপরে যদি গুণ করা এরকম আসবে 1.331, তখন এটার সাথে এটা গুণ করলে 10,648 টাকা। এইটাই হলো উত্তর 2 নং। 3 নং অঙ্কটা এখানে বলছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, এর মানে যে শতকরা 10 টাকা, এর মানে কি? এর মানে হলো এটা মুনাফার হার, তোমার বুঝতে হবে। বার্ষিক শতকরা বলতে বোঝায় তোমার কি? মুনাফার হার। তাহলে এই 10 হলো মুনাফার হার। 5,000 টাকার এটা হলো কি আসল, 3 বছরের এটা হলো কি সময়। এখন বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এর মানে সরল মুনাফা বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফার মান কি হবে? বেশি হবে। তখন চক্রবৃদ্ধি থেকে সরল মুনাফাটা বিয়োগ করলেই ওইটাই হলো পার্থক্য। পার্থক্য মানে এই দুইটার বিয়োগ ফল বের করতে বলছে, চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা। তাহলে সরল মুনাফা বের করব, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করব সূত্র দিয়া, তারপর আমরা পার্থক্যটা বের করে ফেলবো। পরে এটা থেকে বিয়োগ করলে এটাই পার্থক্য। এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 3 নং অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে 3 নংয়ে যে মানগুলো দেওয়া আছে ওগুলাকে লিখবা, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? তোমার 10 টাকায় যে এই যে 10 শতকরা 10 টাকা, এইটা হলো কি? মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয়। আর সমান 10 টাকা, 10 টাকা, সরি, আর এর মান হলো সবসময় পার্সেন্টে লিখতে হবে। প্রশ্নে যদি পার্সেন্টেজ নাও দেওয়া থাকে পার্সেন্টে লিখতে হবে। আর কত? 10%। এখন পার্সেন্ট উঠিয়ে দিব আমরা, এই জন্য 100 দিয়ে ভাগ। এত তুমি এটা যদি ভাগ করো মান হয় কত? মান আসে কিন্তু 0.1। ঠিক আছে, এত এটার মুনাফার হার এত। আর কি দেওয়া আছে? তোমার 5,000 টাকার এটা হলো কি? আসল। তার মানে আসলকে প্রকাশ করা হয় কিন্তু পি দ্বারা। পি দেওয়া আছে 5,000, ইংরেজিতে লেখা নিয়েছিলাম, বাংলায় লিখতে হবে। 5,000 টাকা এটা হলো আসল। আর দেখা 3 বছরের এটা হলো সময়, কিন্তু 5 একটু বুঝে নিতে হবে। সময় এন দিয়ে প্রকাশ করা হয়। এন সমান বলতে তো সময় এন সমান 3 বছর। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হলো, আর কিছুই দেওয়া নেই। বের করতে বলছে সরল মুনাফা। সরল মুনাফার তো আমরা সূত্র জানি, জাস্ট সরাসরি সূত্রটা লিখে দিব। জাস্ট আমরা জানি দিয়ে সরল মুনাফার সূত্রটা লিখে দিব। আমরা জানি, দেখো কি জানি? সরল মুনাফা, সরল মুনাফা এন সমান, সরল মুনাফা আই সমান পি আর এন। পি এর মান, পি দিয়ে কি বোঝায়? আসল কত? 5,000। আর কত? আর এর মান দেওয়া আছে 0.1, এটা আমরা বের করলাম। আর এন এর মান কত? 3। এইটি গুণ করলে তোমার হবে 1,500। গুণ করলে কত হবে? 1,500। এত টাকা মুনাফার একক টাকা হবে। এখন আবার সরল মুনাফা বের করা শেষ। এখন চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র আমরা জানি, ওই সূত্র দিয়া চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফা সমান, এখন দেখো চক্রবৃদ্ধি মুনাফা আমি দেখাই কোন কোন জায়গায় আমরা সূত্র পড়ছিলাম। এই যে চক্রবৃদ্ধির মুনাফার যে সূত্রটা, দাঁড়াও এক মিনিট। এই যে চক্রবৃদ্ধি মুনাফা সমান এই যে পি ইন্টু 1 যোগ r টু দি পাওয়ার n মাইনাস পি, এটা হলো কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে এটা দিয়ে আমরা করে ফেলবো। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমি লিখতেছি চক্রবৃদ্ধি মুনাফা সমান, না কমান না দিয়া একদম সমান দিবা। চক্রবৃদ্ধি মুনাফা সমান তোমার সূত্র হলো পি ইন্টু 1 যোগ r হোল টু দি পাওয়ার n মাইনাস পি, এটা হলো সূত্র। পরের লাইনে মান বসাবা, পি এর মান 5000 ব্র্যাকেট 1 প্লাস r এর মান 0.1 এর উপর n, n এর মান 3 বিয়োগ হইল পি, পি এর মান হলো 5000। এইটা হইল কি সূত্র। তাহলে আমরা এটা সূত্র লিখলাম পি ইন্টু তো বিয়োগ কত 5000, মানে এই অংশ থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে। তাহলে এখন দেখো এটার হিসাব, দেখো 5000 এই ব্র্যাকেট মানে কিন্তু গুণ বোঝায়, গুণ দিতে পারো ইচ্ছা করলে। 1 এর সাথে 0.1 যোগ করলে কিন্তু হবে 1.1, এর উপর পাওয়ার কত 3 বিয়োগ কত 5000। তারপরে তুমি যদি কি করো, এই 1.1 এর পাওয়ার 3 এইটার মানের সাথে 5000 গুণ দিয়ে দাও, তাহলে মান আসবে 6655, আর এখানে কত আছে 5000। এটার থেকে এটা বিয়োগ করলে 1655। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাও পাইছি, আবার সরল মুনাফাটাও বের করছি। এখন আমরা দুইটা কি করব, পার্থক্য বের করব। অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, তাহলে পার্থক্য কত হবে, তোমার বড় মান থেকে ছোট মান দিব আমরা কি বিয়োগ, এত টাকা লেখা দিবা এখানে টাকা। পরে 1655 থেকে 1500 বিয়োগ করলে 155, এইটাই কি উত্তর। 4 নং বলছে একই হার মুনাফায়, মানে মুনাফার হারটা কি থাকবে কোন মূলধনের, মানে মূলধন দেয়া নাই, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা দেওয়া আছে কত 6500 টাকা, ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। মূলধন কত, মূলধন বা আসলটা বের করতে বলছে। তাহলে এই অঙ্ক তোমার 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত 6500 টাকা, 1 বছর আনতে, কিন্তু এটা 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা, এই মান দেওয়া আছে। তার মানে মুনাফার হার দেয়া নাই, আসলও দেওয়া নাই, ওগুলো আমরা ধইরা নিব। দেখো এই অঙ্কটা কিভাবে সমাধান করব। এটা হইল 4 নং অঙ্ক, 4 নং। তাহলে 4 অঙ্ক কি করবা, ধইরা নিবা, যে মনে করি বা ধরি আসল পি ধরে নিলাম, মুনাফার হার আর ধরলাম, এবং সময় ধরে নিলাম n। তাহলে এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটা কত হয়, আমরা তো চক্রবৃদ্ধি
মূলধন সি সমান পি ইন্টু এক প্লাস আর হোল টু দি পাওয়ার কি এন। এটা হলো সূত্র। অতএব প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে মূলধন কত হবে? জাস্ট আমরা পি এর জায়গায় কত লিখে দেব, পি এর পি বলে সবই ঠিক থাকবে, জাস্ট এন এর জায়গায় কত হবে? 1 হবে। আর এবং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে কি? পি ইন্টু 1 প্লাস আর, জাস্ট এন এর জায়গায় কত হবে? 2 হবে। ঠিক আছে, এইভাবে হবে। প্রথম দেখে এন এর জায়গায় 1, দ্বিতীয় এন এর জায়গায় কত? 2। প্রশ্ন মতে চিন্তা করো যে প্রশ্ন মতে আমরা কিন্তু লিখতে পারি, এইটা যেহেতু প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন এত, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1, তার মানে আমরা এটা লিখতে পারি না পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1 সমান আমরা লিখতে পারি 6500, কারণ এটা হলো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। আবার আমরা সূত্র জানি চক্রবৃদ্ধি 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন সূত্র দিয়ে বের করলাম কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1, মানে এইটাও 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন, এই 6500 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন। তার মানে এই অংশ আর এই অংশ আমরা সমান লিখতে পারি প্রশ্ন অনুযায়ী। ঠিক আছে, এবং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এইটা পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2 সমান হইল 6760, কারণ এটা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন। এখন আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং দিলাম। আমাদের বের করতে বলছে কিন্তু প্রশ্নে মূলধন মানে আসল, মানে পি এর মান। এই জন্য একটা কাজ করতে হবে, আমরা কি করব? 2 নং যে সমীকরণটা আছে, 2 নং না 1 নং যে সমীকরণটা আছে, এটাকে আমরা কি করে দিব? বর্গ করে দিব। 1 নং সমীকরণকে বর্গ করব। 1 নং সমীকরণকে এটা কেন করব? কারণ পি এর মান বের করার জন্য। 1 নং সমীকরণকে বর্গ করে পাই। যদি একটা 1 নং এর বর্গ করি তাহলে কত হবে? এই পি এর উপর স্কয়ার আসবে, এইটার উপর একটা স্কয়ার আসবে 1 প্লাস আর, এটার উপর একটা স্কয়ার আসবে, কারণ এই পাওয়ার 1 থাকা না থাকা একই কথা, এখানে 1 না দিলেও হয়তো। আর এইটার উপর একটা স্কয়ার আসবে। তোমার বর্গ করলে উভয় পাশে বর্গ করতে হয় সমীকরণের, সমানের এই পাশে ওই পাশে। আমরা এইটার উপর একটা স্কয়ার আসবে। কেন বর্গ করলাম দেখো, এখন আমরা 1 নংকে বর্গ করে দিলাম না, এইটা দিব আমরা 3 নং সমীকরণ। এখন সমীকরণ 3 কে আমরা এই 2 দ্বারা ভাগ করব। ওকে, দেখো সমীকরণ 2 3 কে 2 দ্বারা 3 কে এখানে সমীকরণ লিখতে পারো। সমীকরণ 3 কে সমীকরণ 2 দ্বারা ভাগ করে পাই। ভাগ করি বা ভাগ করিও লিখতে পারো, ভাগ করি। আমরা ভাগ করি। 2 কি আছে? সমীকরণ 3 কি আছে? পি স্কয়ার 1 প্লাস আর হোল স্কয়ার সমান, এটা আছে হলো 6 5 0 0 এরপর হোল স্কয়ার, এটা হলো তো, আর এটার নিচে 2 কি? 2 হলো পি ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার। এটার কি আছে? 6760। ভাগ করার নিয়মটা কি? নিয়ম হলো যে বাম অংশ সমীকরণ 3 এর যে বাম অংশে যা আছে ওইটা উপরে লিখবা,
সমীকরণ 2 এর বাম অংশ যেটা আছে ওইটা সমীকরণ ওইটা ভাগ চিহ্নের নিচে লিখবা। আবার সমীকরণ 3 কে আমরা ভাগ করতেছি 2 দিয়ে, তার মানে 3 এর যা আছে সব উপরে লিখবা আর কি। 3 এর ডান পাশে যা আছে ওইটা ভাগ চিহ্নের উপরে থাকবে, মানে সমানের এই পাশের উপরে। আবার 2 এর যা আছে ওইটা কি করবো, এটা ভাগ চিহ্নের নিচে লিখবা। সমীকরণের ডান পাশে যা আছে 6760 আছে ওইটা নিচে লিখছি, ঠিক আছে। পরে 1 প্লাস আর হোল স্কোয়ার 1 প্লাস আর হোল স্কোয়ার কাটা যায়, এইটার সাথে এইটা কাটা যায়। উপরে 2টা পি মানে পি স্কোয়ার, মানে এখানে 2টা পি আছে, এর নিচে একটা পি উপরের একটা পি কাটা গেল, এখানে আরেকটা পি থাকে, এই পি সমান চিহ্ন আছে, সমান চিহ্ন। তারপরে তুমি যদি হিসাব করো দেখবা যে এইটার উপর স্কোয়ার মানে কি, এটা 2টা গুণ করবা, 6500 সাথে 6500 গুণ করবা, মানে এইটার উপর স্কোয়ার মানে এইটা 2টা গুণ করো 6500, এইভাবে যে 6500 গুণ হইলো 6500, এইভাবে 2টা গুণ করলে দেখবা যে এইখানে মান আসবে হলো 4225, 4টা 0, এই মান আসবে। আর নিচে কত আছে 6760। অতএব পি সমান এইটা দিয়ে ক্যালকুলেটরে ভাগ দিবা, দেখা যায় মান আসবে 6250, ঠিক আছে। এত অতএব মূল পিসি ছিল মূলধন না, অতএব মূলধন 6250 টাকা, এইটাই হলো কি অ্যান্সার। প্রশ্ন অঙ্কটা বলছে বার্ষিক শতকরা 8.50 টাকা, মানে এটা হলো বার্ষিক শতকরা বলতে গেলে মুনাফার হার, মানে আর এর মান। চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার, মানে টাকার মান কি, এটা হলো আসল 2 বছরের, মানে এটা সময়। চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। জাস্ট চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করব আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রয়োগ করে অঙ্কটা করে ফেলবো। তাহলে দেখো যে মানগুলা দেওয়া আছে ওগুলা প্রথমে খাতার মধ্যে উঠিয়ে নিবা। 5 নং যে মানগুলো দেওয়া আছে ওগুলা লিখবা, দেওয়া আছে দিয়ে দেওয়া আছে কি কি দেওয়া আছে ওগুলা আগে লিখবা। মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আসল দেওয়া আছে কত, আসল পি সমান 10,000, একক দশক শতক হাজার ওজন 10,000 টাকা। সময়টা দেওয়া আছে, সময় এন সমান দেওয়া আছে 2 বছর, সময় দেওয়া আছে 2 বছর। আর মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার আমরা জানি আর দিয়ে প্রকাশ করা হয়, এটা দেওয়া আছে হলো 8.50। আর পার্সেন্টটা দেওয়া থাক আর না থাক কিন্তু পার্সেন্টেই লিখতে হবে, পার্সেন্টে লিখলাম। তারপরে আমরা পার্সেন্টটা তুলে দিব পার্সেন্টরে, তাহলে 100 দিয়া ভাগ। তুমি এটা ক্যালকুলেটারে ভাগ করো, দেখবো এইরকম আসবে 0.085। ওকে, তাহলে এটা আর এর মান বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা জাস্ট সূত্র জানি ওইটা লিখবো আর অঙ্কটা হয়ে যাবে। আমরা জানি কি জানি, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি, ওইটা লিখবো যে চক্র বৃদ্ধি মূলধন, এটার সূত্র আমরা জানি সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। এটা আমরা সূত্র জানি। আমরা এখানে মানগুলা বসাবো। পি এর মান সি ইকুয়াল কি, এটা আমরা নির্ণয় করবো না, এটা আমরা লেখা সি সমান নির্ণয়। এটা সি দ্বারা কি বোঝায়, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি সমান নির্ণয়, এটা আমরা নির্ণয় করব। তারপরে সূত্রটা লিখছি আর মান বসাবো। পি এর মান 10,000,
ব্র্যাকেট আছে 1 প্লাস আর এর মান 0.085, n এর মান 2। হিসাব করলে যদি হিসাব করো তাহলে 10,000 একের সাথে এটা যোগ করবা, যোগ করলে এটা হয় 1.085 এর উপর হোল স্কয়ার, এখানে গুণ চিহ্ন দিতে পারো। এটার উপর স্কয়ার মানে এইটা দুইটা গুণ করবা, মানে 1.085 গুণ হইলো 1.085, এইটা দুইটা গুণ করলে মান আসে 1.177225। পরে এটার সাথে এটা গুণ করবা, মান আসবে 1.1772.25 এত টাকা। তাহলে আমরা পাইলাম চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। এখন আর বের করতে বলছে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করার সিস্টেমটা জানি। আমরা জানি কি যে চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র হলো সি মাইনাস পি, এইটাও একটা সূত্র। সি এর মান কিন্তু দেওয়া পাইছি আমরা 11772.25 বিয়োগ পি কিন্তু প্রশ্নে দেওয়া আছে, পি এর মান 10,000। সো আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে মান আসবে 1,772.25 এত টাকা। এইটাই হলো কি অ্যান্সার, চক্রবৃদ্ধি মুনাফা এত টাকা, এটা অ্যান্সার। এইটাই বের করতে বলছিল না, শুধু এইটা না, লাস্টে লিখে দিবা যে অতএব চক্রবৃদ্ধি মূলধন কত এত এবং চক্রবৃদ্ধি মুনাফা এত, অ্যান্সার শেষ। ওকে, 6 নং অঙ্কটা বলছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1025 জন হলে 2 বছর পর এই শহরের জনসংখ্যা কত। এখন কিন্তু কোনো টাকার কথা উল্লেখ করে নাই, জাস্ট জনসংখ্যা দিয়ে প্রকাশ করছে। দেখো জনসংখ্যা 64 লক্ষ, তার মানে এটা হলো আসল, বৃদ্ধির হার প্রতি 1025 জন, এটা হলো আর এর মান 2 বছর, এটা হলো সময়। ওই শহরের 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে, তাহলে এটা আমরা সূত্র দিয়ে করে ফেলবো। ঠিক আছে, যে চক্রবৃদ্ধির যে সূত্রটা আছে সি ইন্টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়ে করলে হয়ে যাবে। এটি হলো তোমার সি এর মান হবে, মানে বর্তমান মানে জনসংখ্যাটা বের করবো এই সূত্র দিয়া। এখন দেখো 2 বছর পর জনসংখ্যা কত হবে, এটা ওই সূত্র দিয়ে করলে হয়ে যাবে অঙ্কটা। তাহলে যেগুলো দেওয়া আছে ওগুলো লেখো। 6 নংয়ে দেওয়া আছে বর্তমান জনসংখ্যা, ওইটাই হলো আসল বর্তমান জনসংখ্যা, তার মানে আমরা পি দিয়ে প্রকাশ করব 64 লক্ষ। 64 লক্ষ কিভাবে লেখে, 6 4 দিয়া, যেহেতু লক্ষ 5টা শূন্য দিয়ে দেবে এখানে। 64 লক্ষ হইলে ওখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আমরা 64 লক্ষ। তো আর জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া আছে প্রশ্নে, জনসংখ্যা বৃদ্ধির হার আমরা 8 দিয়ে প্রকাশ করব। 1025 জন, এর মানে নিচে থাকবে 1000, উপরে থাকবে 25, এই 1025 জন এত, তার মানে মান আসবে 0.025। আর সময় দেওয়া আছে, সময় n সমান দেওয়া আছে 2 বছর, আর বলছে 2 বছর পরে, তার মানে চক্রবৃদ্ধি হার এটা বাড়বে। সো তার মানে জনসংখ্যা আমরা অতএব আমরা জানি যে সূত্রটা, আর আমরা জানি আগে অতএব দিতে হবে না, জাস্ট আমরা জানি লিখবা, আমরা জানি দিয়ে সূত্রটা লিখবা। সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা লিখে পি এর জায়গায় পি এর মান বসাবা 6
4 দিয়া 5টা শূন্য 3টা 4টা 5টা ইন্টু 1 প্লাস আর এর মান 0.025, এন এর মান হলো 2। এটা যদি হিসাব করো তাহলে মান আসবে 6 4 5টা শূন্য ব্র্যাকেট 1.025 এর পাওয়ার কত, পাওয়ার 2, মানে একের সাথে এটা যোগ করলে এটা হয়। পরবর্তীতে ক্যালকুলেটর একবার করে এই 1.025 হোল স্কোয়ার এটার যে মান আসবে এই মানের সাথে এটা গুণ করলে মান আসবে 6 7 2 4 3টা শূন্য, ঠিক আছে এত। তারপরে অতএব লিখে দিবা 2 বছর পর ওই শহরের জনসংখ্যা বা লোক সংখ্যা হবে কত, এটা যেটা বের করছি আমরা 6 7 2 4 0 0 0 এত জন। এটাই হলো কি অ্যান্সার। 7 নং বলছো যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? মানে একজন ব্যক্তি কি করছে, একটা ঋণ সংস্থা, তুমি ব্যাংক চিন্তা করতে পারো বা যে কোনো সংস্থা থেকে কি করছে 5,000 টাকা ঋণ নিছে, কিন্তু ওইখানে ওই চক্রবৃদ্ধি মুনাফা আসবে কিন্তু 8% চক্রবৃদ্ধি মুনাফায়। মানে তুমি মানে প্রতি বছর কিন্তু ওইখানে তোমার 5,000 টাকা ঋণ নিছো, ঠিক আছে, কিন্তু ব্যাংক কিন্তু তোমার ওইখানে সুদ বসাচ্ছে, মানে সুদ আসবে ওইখান থেকে সব মিলে তোমার ঋণ আরও কিন্তু 5,000 টাকা নিলা, কিন্তু পরিশোধ করতে হবে কিন্তু আরও বেশি, বুঝতে পারছো? ওই 8% চক্রবৃদ্ধি মুনাফায়, মানে এটা হলো মুনাফার হার 8%, আর ব্যাংক তোমার যে টাকা দিল মানে 5,000 টাকা দিছে এটা কিন্তু আসল, ঠিক আছে, এটা হইলো আসল। প্রতি বছর শেষে তুমি কত করে পরিশোধ করবা? 2,000 টাকা করে পরিশোধ করবা। আচ্ছা, যে মানগুলা দেওয়া আছে এখন বলছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, মানে তুমি যদি 2,000 টাকা দাও, দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা দিলা, প্রথমটা 2,000 দিলা, দেওয়ার পরে আবার 2,000 টাকা দিলা ওই ঋণ শোধ করার জন্য, দেওয়ার পরে আর কয় টাকা তোমার ঋণ থাকবে এটা বের করতে বলছে। তাহলে 7 নং যেগুলো মান দেওয়া আছে আমরা লিখি, দেওয়া আছে মূলধন পি সমান 5,000 টাকা, মানে ব্যাংক যে টাকা দিচ্ছে ওইটাই কিন্তু আসল। মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয়, আর সমান 8%, পার্সেন্ট তোলার নিয়ম 8 100 ভাগ, মান আসে হইল 8 100 ভাগ করলে 0.08, ঠিক আছে, 0.08 এগুলা দেওয়া আছে। এখন পি এর মান দিয়েছেন প্রথম বছরান্তে ঋণের পরিমাণ আমরা দেখি কত হয়। ঋণের পরিমাণ আমরা কি দিয়ে প্রকাশ করি? সি সমান আমরা সূত্র জানি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান কত? 5,000, 1 প্লাস আর এর মান 0.08, এন এর মান কত 1, এটা না দিলেও হয়, এটা 5,000 ইন্টু এটার সাথে এটা যোগ করলে হয়, পাওয়ার 1 বাদ দেওয়া যায়, তাহলে এটা যোগ করলে এটা কিন্তু গুণ চিহ্ন, এটা যোগ করলে হয় 5-এর পরে 3টা শূন্য দিয়ে গুণ চিহ্ন, এটা যোগ করলে হয় 1.08, 1.08 এর সাথে এটা গুণ করে দিবা, গুণ করলে 5 4 0 0 এত টাকা। তার মানে 1 বছর পরে তোমার ঋণ থাকতেছে কত? 5400 টাকা ঋণ থাকতেছে, মানে 1 বছর ঋণের পরিমাণ দাঁড়াইছে 5400 টাকা, কিন্তু তুমি আবার কি করতে 2,000 টাকা করে কিন্তু প্রতি মাসে সুদ করে দিতেছো, মানে পরিশোধ করতেছো। তার মানে প্রথম বছরে পরিশোধ
পরিশোধ করেন। তো কত পরিশোধ করেন? 2000 টাকা করেন, 2000 টাকা। আচ্ছা 2000 টাকা পরিশোধ করলে আরো তার কি থাকে, বাকি আরো ঋণ বাকি থাকে, তাহলে কত? তো বাকি থাকে 5400, এখান থেকে 2000 টাকা পরিশোধ করে দিল, বিয়োগ 2000, এত টাকা সমান হইল 3400 টাকা। এই হলো ঋণের পরিমাণ, তো বাকি থাকতেছে 3400 টাকা। এই 3400 টাকা থাকতেছে, এখন এইটাই কিন্তু হয়ে গেল তোমার কি পরের বছরের জন্য, এটা কি আসল। আবার দ্বিতীয় বছর আনতে তার ঋণের পরিমাণ, আমরা সূত্র কি জানি? ঋণের পরিমাণ C সমান P1 ইন্টু, আমরা ঋণ বাকি থাকে দিয়ে এইটাই কিন্তু আসল, এটা কিন্তু দ্বিতীয় বছর আনতে কিন্তু এইটাই আসল। এই জন্য আমরা এই সূত্র যেহেতু আমরা পি লিখছি, এই জন্য এটা P1 লিখলাম। P1 ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। পি কত? 3400, P1 1 প্লাস R, আর এর মান হলো 0.08, N এর মান কিন্তু 1 হবে। ঠিক আছে, কেন? কারণ তোমার ওই প্রথম বছরের যে হিসাব ওইখানে কিন্তু শেষ হয়ে গেছে, হিসাবটা শেষ, ওইটা বাদ। এখন দ্বিতীয় বছরে কিন্তু আসল ধরে নিতে হবে এইটা। দ্বিতীয় বছরের ক্ষেত্রে তোমার যে ঋণটা বাকি থাকে ওইটাই কিন্তু আসল। লিখে নিলাম আসল, অনেকে বুঝবো না। আসল P1 সমান আমরা ধরে নিলাম 3400, এটা দিয়ে নিলাম 3400, এত টাকা। সো এখন এই টাকার উপর তোমার কি 8% কি আসবে? সুদ আসবে। তাহলে দেখো, তো এটা তখন ঋণের পরিমাণটা তোমার কত? এটা হিসাব করলে 34, এটার সাথে এটা যোগ করবা, করলে 1.08, এর উপর পাওয়ার 1 বাদ দেওয়া যায়, এটা 1। সো এটা গুণ করলে 3400 আর এটা গুণ করবা 3672, এত টাকা। 8% মুনাফা নিয়ে আসল মান তোমার ঋণের পরিমাণ দাঁড়াইল 3672 টাকা। সো এটা হলো দ্বিতীয় বছরে তার ঋণের পরিমাণ। এখানে দ্বিতীয় বছরে এর মান 2 দেওয়া যাবে না, কারণ দ্বিতীয় বছরে লিখে দেবো, সময়টা কিন্তু 1 বছর, কারণ প্রথম বছরের হিসাবটা এই পর্যন্ত কিন্তু কমপ্লিট করে দিচ্ছি আমরা। তার মানে ঋণ থাকবে। আবার দ্বিতীয় বছর 2000 টাকা পরিশোধ করে, দ্বিতীয় বছরে পরিশোধ করেন 2000 টাকা। দ্বিতীয় বছর পরিশোধ করেন 2000 টাকা, তার মানে ঋণ বাকি থাকে কত? অতএব ঋণ আরো থাকে কত? ঋণ থাকবে 3672 বিয়োগ কত? 2000, এত টাকা সমান 1672 টাকা। এইটাই হলো অতএব লাস্ট লিখে দেবো, অতএব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর 1672 টাকা ঋণ থাকবে। এইটাই বের করতে বলছিল, এইটাই অ্যান্সার।